আমার ইংলিশ অনার্সের বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোজ। আজকে আমাদের আলোচ্য বিষয় থাকবে একটি কবিতা। কবিতার নাম এ ফার ক্রাই ফ্রম আফ্রিকা। এ ফার ক্রাই ফ্রম আফ্রিকা, রিটেন বাই ডেরেক ওয়ালকট। তাহলে প্রথম আমরা জেনে নেই কে ছিলেন এই ডেরেক ওয়ালকট। আমাদের এই ডেরেক ওয়ালকট ছিলেন একজন সেন্ট লুসিয়ান বা ক্যারাবিয়ান পোয়েট বা নোভেলিস্ট। তিনি আফ্রিকার ক্যারাবিয়ান কালচার এবং তার ইতিহাসের সঙ্গে আত্মিকভাবে জড়িয়ে ছিলেন, অর্থাৎ কিনা আফ্রিকার সঙ্গে জড়িয়ে ছিলেন। আর তার মনে আরেকটা বিষয় ছিল, যেটা ধিক্কারের বিষয়, সেটা হলো ব্রিটিশদের যে দখলদারি, সেই দখলদারির বিরুদ্ধে তার মন কথা বলতো, অর্থাৎ তার মনে যথেষ্ট প্রভাব পড়েছে। তার লেখায় আমরা একটা বিশেষ দিক পেয়ে যাই, তা হলো টাচ অফ স্পিরিচুয়ালিটি, অর্থাৎ আধ্যাত্মিক পরশ তার লেখায় ছিল। তার বিশেষ লেখা ওমেরস, তিনি এটা মহাকাব্যের আদলে লিখেছেন এবং হোমার কর্তৃক প্রভাবিত হয়েছিলেন এবং ইলিয়াড থেকে কিছু বিষয় নেওয়া হয়েছে। যাই হোক, আমাদের এই কবি ডেরেক ওয়ালকট সাহিত্যের ক্ষেত্রে তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। আরেকটি বিষয় যে তিনি জন্মগ্রহণ করেন 1930-তে আর মৃত্যুবরণ করেন এই কিছুদিন আগে, অর্থাৎ 2017। আমাদের এই কবি ডেরেক ওয়ালকট একটা বিশেষ কথা বলতেন তার লেখালেখি বিষয়ে। কি বিষয়ে বলতেন? আই হ্যাভ নেভার সেপারেটেড দ্য রাইটিং অফ পোয়েট্রি ফ্রম প্রেয়ার। অর্থাৎ কি না, আমি কবিতা লেখা থেকে আর প্রার্থনাকে আলাদাভাবে কখনো দেখি না। অর্থাৎ কি না, তিনি কবিতা লেখাকেও প্রার্থনার মতোই তিনি মনে করতেন। এতটা ডিভোশন, এতটা অনুরাগী ছিলেন তিনি লেখালেখিতে। যাই হোক, এবার আমরা চলে আসি কবিতার মূল কথায়। কবিতায় একটা ভিত্তি রয়েছে, একটা প্রেক্ষাপট রয়েছে। কি? একদিকে ব্রিটিশ রাজ, ইংরেজ, অন্যদিকে আফ্রিকা। অর্থাৎ ব্রিটিশ রাজ, ইংরেজ আফ্রিকায় কলোনি তৈরি করে। তখন এক শ্রেণীর আফ্রিকান উপজাতি এর বিরোধিতা করে। এটাই কিন্তু মূল প্রেক্ষাপট। একদিকে ব্রিটিশ রাজ, ইংরেজ, অন্যদিকে আফ্রিকান উপজাতি। যদি নির্দিষ্ট করে বলতে হয় তাহলে এমন যে কেনিয়া বা কিনিয়ার এক উপজাতির সংগ্রামী গল্প নিয়ে বা তাদের ইতিহাস নিয়ে এই কবিতা। তাহলে সেই সংগ্রামটা কি ছিল জানা দরকার। সময়টা ছিল 1950, সময়টা ছিল 1950। এই আফ্রিকায়, অর্থাৎ এই কেনিয়ায় একটা উপজাতি, তার নাম কিকিউ। এই কিকিউ উপজাতি ইংরেজ বিরোধী একটি দল তৈরি করে, সংগ্রামী দল। তার নাম হলো মাও মাও গ্রুপ। কেনিয়ার এই উপজাতি আন্দোলনকে বলা হয় মাও মাও আপরাইজিং বা মাও মাওদের উত্থান কিংবা মাও মাও রিভোল্ট, তাদের সংগ্রাম। এই মাওমাওদের সাথে ইংরেজদের যে রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছিল সেই বিষয়ই রয়েছে আমাদের এই কবিতার মধ্যে। তাহলে পাওয়া গেল কবিতার প্রেক্ষাপট। এবার দেখা যাবে এই কবিতা একটা ব্যক্তিগত বিষয় রয়েছে। কার? আমাদের কবির। কি সেই ব্যক্তিগত বিষয়? বিষয়টা হলো যে আমাদের কবি ডেরেক ওয়ালকটের ঠাকুমা ছিলেন কৃষ্ণাঙ্গ বা আফ্রিকান।
কিন্তু তার ঠাকুরদা ছিলেন শ্বেতাঙ্গ বা ইংরেজ, অর্থাৎ তিনি মিক্সড রেসে বিলং করতেন। আর এই জন্য তার মনে একটা দ্বন্দ্ব হয়েছিল, কনফ্লিক্ট হয়েছিল, টানাপোড়েন হয়েছিল। কি, কোন দিকে যাবেন তিনি, কাকে সমর্থন করবেন, কাকে সমর্থন করবেন না। কারণ এই কিকিউ উপজাতির মাও মাও গ্রুপের অনেক হিংসাত্মক ঘটনা রয়েছে, তাদের কাজও অপছন্দ। আবার ইংরেজদের এই মদ্যপদের বেশ কিছু কাজও অপছন্দ, ভালো লাগার নয়। তাহলে তিনি কি উপায় করবেন এখন? কারণ তার শরীরে যে 2 ধরনের রক্তই প্রবাহমান, এই ছিল তার ব্যক্তিগত সমস্যা। যাই হোক, এবার আসি কবিতার কথায়। এই কবিতাটাকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ এবং দ্বিতীয় যে ভাগ, সেখানে বলা হয়েছে কাদের কথা? এই কিকিউ উপজাতির কথা, এই মামাওদের কথা, আর এই ব্রিটিশদের কথা। আর পরের তৃতীয় এবং চতুর্থ অংশে বলা হয়েছে কবি মনে কি কনফ্লিক্ট হয়েছিল, কি দ্বন্দ্ব হয়েছিল, কি সমস্যা হয়েছিল, সেই কথা। তাহলে আসা যাক কবিতার আরও ভেতরে। আমাদের কবি বড় আবেগ ভরা মন ছিল এই কবিতা লেখার সময়। কারণ তিনি মাও মাও বা সংগ্রামী বা আন্দোলনকারীদের তিরস্কার করেছেন, আবার উল্টো দিকে ব্রিটিশ ইংরেজদেরকেও তিরস্কার করেছেন। কেন? কারণ এখানে নিষ্ঠুরতা শুরু হয়ে যায়, ভায়োলেন্স শুরু হয়ে যায়, আন্দোলন, সংগ্রাম, সংঘাত, রক্তক্ষয়ী হত্যা শুরু হয়ে যায়। আপামর জনসাধারণের মৃত্যুমুখে পতিত হতে হচ্ছে। এই সমস্ত নোংরা বিষয় দেখে তিনি বড় আহত হন। যাই হোক, কবি মনের যে সমস্যা তাহলে বলা হলো সেটা কি, যে তিনি তো আফ্রিকাকে ভালোবাসেন, ভালোবাসাই তো স্বাভাবিক, ভালোবাসবেনও, কিন্তু মাও মাওদের হিংসাত্মক কার্যকলাপ তাদের অপছন্দ, তার অপছন্দ। আবার উল্টো দিকে ইংরেজ, তাদের ভাষা তার খানিকটা ভালো লাগে, তাদের কিছু কিছু কাজ মন্দ লাগে না, কিন্তু তাদের যে দখলদারি, অন্য দেশকে যে দখলদারির প্রয়াস, কলোনি তৈরি করার প্রয়াস, এই বিষয়টা তার ভালো লাগে না। সেই জন্য কবির মনে একটা কি ছিল? সেন্স অফ গিল্ট, একটা অপরাধবোধ, একটা এনজাইটি, একটা চিন্তা এবং খানিকটা ফিয়ারনেস, ভয় ছিল যে কি দিয়ে কি হচ্ছে এই বিষয়। তাহলে এই ছিল বিষয়। তো আরেকটা কথা হলো, এখানে বলতে হয় যে তাহলে কবির ভাষায়, কবি কবিতায় কি বলেছেন, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার আগে একটা কথা বলে নিচ্ছি যে আমরা বারবার আফ্রিকা বলছি, আমরা কেনিয়া বলছি, আমরা মাও বলছি, আমরা কিকিউ বলেছি, সবই আফ্রিকার মধ্যেই এই কেনিয়া, আর তার মধ্যেই এই বিষয় আর এই সংগ্রামী গ্রুপ তৈরি হয়েছে। যাই হোক, কবিতায় কবি কি বলেছেন, কবির ভাষায়, কবির কথায় আসা যাক। এ উইন্ড ইজ রাফিং, একটা ঝোড়ো হাওয়া বইছে, ট্যানোয়ে প্লেট, একটা ঝোড়ো হাওয়া বইছে আফ্রিকাতে, ঝড় বইছে, রোদে পোড়া ঘাসের উপর দিয়ে ঝড় বইছে, রোদে পোড়া বাদামি রঙের ঘাসের উপর দিয়ে ঝড় বইছে। আর কি হচ্ছে, যে অ্যানিমাল রয়েছে আফ্রিকায়, তাদের যে পশম বা লোম, তার উপর দিয়ে ঝড় বইছে। তার মানে সামগ্রিক কথা বলা হলো এই যে আসলে এই আফ্রিকাতে একটা ঝড়ো হাওয়া চলছে, এই অস্থিরতার ঝড়ো হাওয়া, এই সংগ্রামের ঝড়ো হাওয়া, এই ইংরেজদের যে আগ্রাসন নীতি, তার ঝড়ো হাওয়া চলছে। এবার কবি বলেছেন এই কিকিউ উপজাতিদের বা এই মাও মাওদের মাছির মতো তাড়ানো হচ্ছে, চারিদিকে রক্ত ঝরছে। কি করছে এই কেনিয়ার কিকিউরা? তারা মাছির মতো ভন ভন করছে,
আফ্রিকার তৃণভূমিতে। কেন? ইংরেজদের পিছু ছুটছে। এই হলো অবস্থা, অস্থির অবস্থা। স্বাভাবিকভাবেই তাহলে বলা যায় ব্রিটিশের পক্ষে, অর্থাৎ ব্রিটিশ পক্ষের সাথে একটা রক্তারক্তি সংগ্রাম চলছে। কবি চিন্তা করেছেন আফ্রিকা তো প্যারাডাইস, এ তো স্বর্গ। স্বর্গের মধ্যে মৃতদেহের মিছিল থাকবে কেন? এখানে সেখানে মৃতদেহ পড়ে আছে। কবির ভাষায়, কবির কথায় যে আফ্রিকা হলো স্বর্গ, তাহলে এখানে মৃতদেহের মিছিল কেন? তিনি আরেকটা কথা বলেছেন, কারা লক্ষ্য করছে এটা? লাশের বা মৃতদেহের পোকারা চিৎকার করছে। কবি বলছেন যে লাশের বা মৃতদেহের পোকারা চিৎকার করে বলছে। কি বলছে? যারা এভাবে মারা গেছে তাদের প্রতি সহানুভূতি দেখানোর কোনো দরকার নেই। লাশের পোকাদের কথা বলেছেন, তিরস্কার করেছেন। অর্থাৎ লাশের পোকারাও বিরক্ত এই অর্থহীন মৃত্যুযজ্ঞে, ভেবেছেন কবি। আর এদেশের যারা হিসাব রক্ষক, স্ট্যাটিস্টিক দেখে, হিসাব করে, তারা বসে বসে হিসাব করে আজ কত মারা গেল, কাল কত মারা গেল, কত লাশ হলো, কার পক্ষের কত লাশ হলো, এই হিসাব করছে। হিসাব রক্ষকরা হিসাব করছে, লাশের পরিসংখ্যান হিসাব করছে। আর মহাপণ্ডিত যারা, বুদ্ধিজীবী যারা, স্কলার যারা, তারা মনোযোগ দিয়ে সেই হিসাবকে পড়ছে। তারা নীরব, তারা নিস্তব্ধ, তারা প্রতিবাদহীন। অর্থাৎ কি না, তিরস্কার করেছেন বুদ্ধিজীবীদেরকেও, এর কি কোনো সমাধান নেই। আর একথাও বলেছেন যে যারা বুদ্ধিজীবী তারা হয়তো সন্তুষ্ট হচ্ছেন একটি কথা ভেবে। কি ভেবে? যে এটাকে কলোনিয়াল পলিসি বলা হয়, কলোনি চাই, অথচ রক্ত ঝরবে না, রক্ত খেলা হবে না, এমন তো নয়। সেই জ্ঞান, সেই বুদ্ধি, সেই অনুভূতিতে তারা চুপ করে আছে। তিরস্কার, বুদ্ধিজীবীদের তিরস্কার। কিন্তু কবি আরেকটা প্রশ্ন করেছেন সাংঘাতিক, যে লাশের মিছিল চলছে এ পক্ষে ও পক্ষে, দুপক্ষেই, কিন্তু এই ইনোসেন্ট, ওই সহজ সরল শিশুটি যে মায়ের কোলে মরে পড়ে আছে, তার কি দোষ ছিল? ওই নিরীহ শিশুটির কি দোষ ছিল, কি ত্রুটি ছিল যে তাকেও আজকে মরতে হলো? কবি বলেছেন তাহলে তো এ দেখছি জিউদের সাথে হিটলারের যে নরযজ্ঞ চলছিল, তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেই রকম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই হিটলারের সেই নরযজ্ঞ, তাই ভেবেছেন কবি। আবার বলেছেন শিকারীরা শিকারকে ঢাকঢোল পিটিয়ে জঙ্গল থেকে বের করে, এটা আমরা জানি। শিকারীরা ঢাকঢোল পিটায় জঙ্গল থেকে পশুদেরকে বের করে মারার জন্য। তাহলে আমরা যাকে সিভিলাইজেশন বলছি, আমরা যাকে সভ্যতা বলছি, তাহলে সভ্যতাটা কি পশু? সভ্যতা নামক পশু কি জঙ্গলে ঢুকে পড়েছে? আর সেই আফ্রিকান সভ্যতাটা কি জঙ্গলে ঢুকে পড়েছে? আফ্রিকান শক্তি কি জঙ্গলে ঢুকে পড়েছে? আর তাদেরকে ঢাক ঢোল পিটিয়ে বের করে শিকারীরা, অর্থাৎ ইংরেজরা বের করে হত্যা করছে, বলছেন কবি। আর কি বলছেন? বার্ড অফ সিভিলাইজেশন, যে সভ্যতার পাখি আমাদের আফ্রিকায়, যে বার্ড অফ সিভিলাইজেশন রয়েছে, যে সভ্যতার পাখি, তাহলে তাকে কি মেরে ফেলা হলো? সে কি ধুলায় মিশে গেল? তার মানে কি সভ্যতাটা ধুলায় মিশে গেল? আফ্রিকা শেষ? তিনি আবার বলেছেন এ কথাটি সভ্যতা সৃষ্টির সময় স্বীকার হতো,
শিকার হতো যখন সভ্যতা প্রথম আদিকালে সৃষ্টি হয়েছিল। কিন্তু সভ্যতা নামক পাখিটিকে মেরে ফেলা হবে, আজকের সভ্যতাকে মেরে ফেলা হবে? কবি প্রশ্ন করেছেন। পশুতে পশুতে যুদ্ধ হয়, সে তো হওয়ারই কথা। যুদ্ধ কার কার সঙ্গে হয়? পশু। এটা প্রাকৃতিক ঘটনা, পশু পশু যুদ্ধ করবেই, তাদের পাশবিক শক্তি দিয়ে পশু আর পশুরা যুদ্ধ করবেই তাদের অস্তিত্ব বজায় রাখার জন্য। কিন্তু মানুষে মানুষে এই সভ্য জগতে মানুষে মানুষে শিকার হচ্ছে, এক মানুষ আরেক মানুষকে শিকার করছে, এক সভ্যতা আরেক সভ্যতাকে শিকার করছে, যুদ্ধ করছে তার জন্য রক্তক্ষয়ী যুদ্ধ। অবাক হয়েছেন তিনি। আর এটা কেন হয়েছে? ক্ষমতার লোভে, দম্ভ দেখানোর জন্য। তিরস্কার করেছেন ইংরেজদের। তাহলে মানুষ আর পশু এক হলো নাকি? পশু পশু দ্বন্দ্ব করাই স্বাভাবিক, কিন্তু মানুষ মানুষ দ্বন্দ্ব, তাহলে মানুষ আর পশু তো সমান হলোই, বলেছেন কবি। আরও বলেছেন, ওই রক্ত পিপাসু কলোনিয়াল শ্বেতাঙ্গ ইংরেজ ওরা পাগল হয়ে গেছে, ওরা ডেড বডি ঘিরে নৃত্য করছে, নাচ করছে, মৃতদেহের ঘিরে ওরা নাচ করছে, আনন্দ করছে, উৎসব করছে, ভয়ঙ্কর রূপ নিচ্ছে। একে সাহস বলবো? একে বীরপ্পনা বলবো? বলা যায়? মানুষ মানুষকে মারছে, একে সাহস বলবো? একে বীরপ্পনা বলবো? ইংরেজদের বিরুদ্ধে বলছে। আবার তারা তো ভয়ও পাচ্ছে, কবি কথাও বলেছেন, ভয় পাচ্ছে বলেই তো শান্তি চুক্তি করছে তারা। তার মানে এখন আর যুদ্ধ নয়। কিন্তু কি দেখা যাচ্ছে? শান্তি চুক্তির পরে আবার মৃত্যু, আবার ধ্বংস, আবার রক্তলীলা, আবার রক্ত খেলা। তাহলে এ কেমন শান্তি চুক্তি? তিনি আরও তিরস্কার করেছেন, তোমাদের ওই রক্তমাখা হাত সাদা কাপড়ে মুছে দিচ্ছ, রক্তের দাগ লাগাচ্ছ, কিন্তু সাধারণ মানুষ তো এইসব রক্ত খেলা, রক্ত মেলা, লাশের মেলা কিচ্ছু চায় না। আফ্রিকানবাসী তো এটা কিছু চায় না, সাধারণ আফ্রিকানবাসী এটা চায় না। তাহলে কি এই আফ্রিকাতে স্পেনের যুদ্ধ শুরু হয়ে গেল? স্পেন সিভিল ওয়ার, স্পেনের গৃহযুদ্ধ শুরু হয়ে গেল। একদিকে গেরিলা, একদিকে সুপারমনদের দ্বন্দ্বযুদ্ধ শুরু হয়ে গেল। চিন্তা করেছেন? এবার কবি শেষে বলছেন, আমি কি করে চুপচাপ করে বসে থাকব? আমার শরীরে তো দুটি রক্ত প্রবাহমান, কিভাবে, কার দিকে তাকাবো? কাউকেই তো সমর্থন করা যাচ্ছে না সম্পূর্ণরূপে, কারণ আফ্রিকান যারা গোষ্ঠী, যারা মাও দল, তারাও হিংসাত্মক কাজ করছে। আর ওই ইংরেজ মদ্যপ নেশাগ্রস্ত, তাদের কাজও তো আমার পছন্দ নয়। তাহলে কাকে সমর্থন করব? না, দুটোকেই ছেড়ে দেব। কবি বলছেন দুটোকেই ছেড়ে দেব, আফ্রিকানদের সমর্থন করব না, ইংরেজদেরও করব না। কিন্তু পরক্ষণেই তিনি ভাবছেন, তা কি করে হয়? আমাকে বা আমাদেরকে যারা উপকার করবে, তাহলে কি তাদেরকে সমর্থন করব? কিন্তু কে উপকার করছে, কিভাবে উপকার করছে, কারা উপকার করছে? মানুষের চিন্তা। কবি শেষে আনডিসাইডেড, সিদ্ধান্ত নিতে পারেননি, স্থির করতে পারেননি তিনি তার কি করা উচিত। তিনি মেন্টাল কনফ্লিক্টে ভুগেছেন, আমার কাকে সমর্থন করা উচিত, ইংরেজদের না আফ্রিকানদের? আর এইভাবেই মেন্টাল কনফ্লিক্টের মাধ্যমে কবিতাটা শেষ হয়েছে। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল একটি কবিতা, আমাদের ডেরেক ওয়ালকোটের লেখা, এ ফার ক্রাই ফ্রম আফ্রিকা। আমরা স্বাভাবিকভাবে এখানে দেখলাম একদিকে ইংরেজ শ্বেতাঙ্গ, অন্যদিকে আফ্রিকার অর্থাৎ কেনিয়ার সেই যে কিউকি উপজাতির গড়া দল মাও গ্রুপ, তাদের
আন্দোলন, তাদের সংগ্রাম, একদিকে আফ্রিকাকে বাঁচানোর জন্য তাদের সংগ্রাম, তাদের আবার হিংসাত্মক কাজ, আবার অন্যদিকে ইংরেজদের। এই ছিল আমাদের কবিতার বিষয়, এ ফার ক্রাই ফ্রম আফ্রিকা, রিটেন বাই ডেরেক ওয়ালকট। বন্ধুরা ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।